জীববিজ্ঞান প্রথম পত্র দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন। মাধ্যমিক শ্রেণীতে তোমরা জীবের প্রজনন সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা লাভ করেছ। বিশেষ করে পুষ্পক উদ্ভিদের প্রজনন অঙ্গ, ফুলের গঠন, পরাগায়ন, গ্যামেট সৃষ্টি, নিষেক এবং ফুল, ফল ও বীজের উৎপাদন বিষয় জেনেছ। এই অধ্যায়ে বিষয়টি আর একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে পাঠগুলো পড়ে শিক্ষার্থীরা যা যা শিখবে: বিভিন্ন প্রকার প্রজনন প্রক্রিয়া, বিভিন্ন প্রকার প্রজনন প্রক্রিয়ার মধ্যে তুলনা, কৃত্রিম প্রজননের ধারণা, কৃত্রিম প্রজনন উপায় হিসেবে উদ্ভিদ সংকরায়ন, কৃত্রিম প্রজননের গুরুত্ব, পাঠ পরিকল্পনা, যৌন প্রজনন, অযৌন প্রজনন, উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন আর উদ্ভিদ সংকরায়ন। প্রজনন জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। জড় বস্তুর প্রজনন ক্ষমতা নেই। প্রতিটি জীবেরই তার অনুরূপ বংশধর সৃষ্টির প্রাকৃতিক ব্যবস্থা আছে। কাঁঠালের বীজ থেকে কাঁঠালের চারা, আমের বীজ থেকে আমের চারা হয়, যা পৃথিবীতে যথাক্রমে পরিপূর্ণ কাঁঠাল ও আম গাছে পরিণত হয়। এভাবে কলা গাছের গোড়া থেকে কলার চারা এবং বাঁশ গাছের গোড়া থেকে বাঁশের চারা নামে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যথাক্রমে পূর্ণাঙ্গ কলা গাছ ও বাঁশ গাছে পরিণত হয়। শিমের মুকুল থেকে সজিনা, মাদার, জইল ইত্যাদি গাছের ডাল কেটে মাটিতে লাগালে সেই ডাল সজীব হয়ে পরিপূর্ণ গাছে পরিণত হয়। পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলে তার কিনারা থেকে নতুন পাথরকুচি চারা সৃষ্টি হয়। মাতৃ উদ্ভিদ থেকে নতুন চারা সৃষ্টির প্রক্রিয়া উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া। যে শারীর তাত্ত্বিক প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপ্রত্য বংশধর সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে প্রজনন বলা হয়। এই অধ্যায়ে উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করা হয়েছে। ভ্রূণের সৃষ্টি, তার বিকাশ ও প্রকাশে উদ্ভিদের যৌন প্রজননের মূল উদ্দেশ্য। প্রতিটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণ সৃষ্টি হয়। উদ্ভিদ ভ্রূণের সৃষ্ট ও প্রকাশের বৈজ্ঞানিক আলোচনায় উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান বা প্ল্যান্ট এমব্রিওলজি। এমব্রিও এর বাংলা হলো ভ্রূণ। প্রজননের প্রকারভেদ। উদ্ভিদে বিভিন্ন উপায়ে প্রজনন হয়ে থাকে, তবে বিভিন্ন উপায়গুলো মূলত দুভাগে ভাগ করা যায়: যৌন জনন ও অযৌন জনন। এছাড়াও কোনো কোনো উদ্ভিদ এক ধরনের প্রজনন দেখা যায় যা পার্থেনোজেনেসিস বা অপুংজনি নামে পরিচিত। আবৃতবীজী উদ্ভিদে যৌন প্রজনন। আবৃতবীজী উদ্ভিদে ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে। ডিম্বক সৃষ্টি হয় ফুলের স্ত্রীকেশর গর্ভাশয়ে। শুক্রাণু সৃষ্টি হয় পরাগরেণুতে। পরাগরেণু সৃষ্টি হয় ফুলের পুংকেশর ও পরাগধানীতে। কাজেই ফুলই আবৃতবীজী উদ্ভিদের জননাঙ্গ ধারণ করে। ফুল হলো উদ্ভিদের বংশবিস্তার প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটক। 1. যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেট, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন প্রক্রিয়ার সূচনা হয় তাই যৌন প্রজনন। যৌন প্রজননের মাধ্যমে স্ববীজী উদ্ভিদে বীজ সৃষ্টি হয়, তাই বীজ দ্বারা বংশবৃদ্ধি প্রক্রিয়ায় যৌন প্রজনন। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন উগেমাস ধরনের। রেণুস্থলী বা পরাগরেণুর পরিস্ফুটন ফুলের তৃতীয় স্তবক হল পুংজনন স্তবক। এক বা একাধিক পুংকেশর নিয়ে এ স্তবক গঠিত। প্রতিটি পুংকেশরের নিচে দণ্ডাকার পুংদণ্ড এর মাথায় স্ফীত পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর দুই খণ্ডের মাঝে একটি যোজনী থাকে। পরিণত পরাগধানী অনেকটা চারকোনা বিশিষ্ট হয়। এই প্রতিকোণে ভেতরের দিকে কিছু কোষ আশেপাশের কোষ হতে বড় আকারে বড় হয়। এদের ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস থাকে। এসব কোষের আর্কিওস্পোরাল কোষ বলা হয়। এ কোষ প্রজাতিভেদে সংখ্যায় এক বা একাধিক হতে পারে। আর্কিওস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ প্রাইমারি স্পোরোগাসেলে পরিণত হয়। দেয়াল কোষ হতে পরে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। পরাগধানীর প্রাচীর ঘেরা এই অংশকে পরাগথলি বলে। প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর হলো ট্যাপেটাম। এক্ষেত্রে পরাগধানীর আর্কিওস্পোর কোষ, দেয়াল কোষ এবং প্রাচীর গঠন, প্রাথমিক কোষ, পরাগমাতৃ, নিউক্লিয়াস ও পরাগরেণু। প্রাথমিক পরাগ জনন কোষ ও পরাগমাতৃকোষ হিসেবে কাজ করতে পারে অথবা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগমাতৃকোষে পরিণত হতে পারে। পরাগমাতৃকোষ তখন মিওসিসে বিভাজিত হয়, ফলে প্রতিটি ডিপ্লয়েড পরাগমাতৃকোষ হতে 4টি হ্যাপ্লয়েড পরাগরেণু সৃষ্টি হয়। পরাগরেণু বিভিন্ন বর্ণের হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত হলুদ বর্ণের হয়। ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণু পুষ্টি সাধন করে। পরাগমাতৃকোষ সৃষ্ট 4টি পরাগরেণু প্রতিটি প্রজাতিতে বিভিন্নভাবে সাজানো থাকে। 4টি পরাগরেণু একসাথে হালকাভাবে লাগানো অবস্থায় থাকে, যাকে পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড বলে।
তো পরিণত অবস্থায় পরাগগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়। অর্কিডেসি এবং অ্যাসক্যালপাইডেসি একসাথে থাকা পরাগরেণুগুলো এক বিশেষ ধরনের পলিনিয়াম বলে। পরাগরেণুর গঠন। পরাগরেণু সাধারণত গোলাকার, ডিম্বাকার এবং ত্রিভুজাকার হয়। এদের বেশ 10 থেকে 20 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি পরাগরেণু এককোষী, এক নিউক্লিয়াস বিশিষ্ট এবং হ্যাপ্লয়েড। প্রতিটি পরাগরেণুর দুটি ত্বক থাকে। বাইরের ত্বকটি কিউটিকলযুক্ত, পুরু ও শক্ত। এটি বহিঃত্বক বা এক্সাইন নামে পরিচিত। এক্সাইন বিভিন্নভাবে অ্যানার্কমেন্টেড থাকে। এক্সাইনের বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। প্রধান উপাদান হলো স্পোরোপলিনিন। ভেতরের ত্বকটি যে পাতলা এবং সেলুলোজ নির্মিত, এর নাম অন্তত্বক বা ইন্টাইন। এক্সিন স্থানে স্থানে অন্তত পাতলা থাকে। পাতলা ছিদ্রের ন্যায় অংশকে জনন ছিদ্র এবং রেণুরন্ধ্র বা জার্মোপোর বলে। পরাগরেণু সাধারণত একাধিক জার্মোপোর 20টি পর্যন্ত থাকে। পরাগরেণু সাইটোপ্লাজম ঘন থাকে এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি মাঝখানে থাকে। পরিণত অবস্থায় কোষগহ্বর সৃষ্টির ফলে নিউক্লিয়াসটি একদিকে সরে আসে। পুং গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইটের গঠন। পরাগরেণু N হলো পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অসম নিউক্লিয়াস গঠন করে। বড়টিকে বলা হয় নালিকা টিউব এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। পরাগধানী প্রাচীর ফেটে গেলে সাধারণত নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয়ে আসে এবং পরাগায়ন সংঘটিত হয়। পরাগরেণুর পরবর্তী ধাপসমূহ পরাগনালীর মধ্যে ঘটে থাকে। উদ্ভিদে পরাগায়নের কারণে কোনো তরল পদার্থ ছাড়াই নিষ্কাশন সম্ভব হয়। পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্ত্রী গর্ভমুণ্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয়ে ইন্টাইন বৃদ্ধি পেয়ে জার্মোপোর জননছিদ্র দিয়ে নালীর আকারে বেরোতে থাকে। এই নালিকাকে পোলেন টিউব বা পরাগনালী বলে। পরাগনালিকার ভেতরে নালিকা নিউক্লিয়াস এবং পরে জনন নিউক্লিয়াসের প্রবেশ করে। পরাগরেণু নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পুংগ্যামেট 1, পুংগ্যামেট 2। নালিকাটির গর্ভদণ্ডের ভেতরে ক্রমশ বাড়তে থাকে এবং গর্ভাশয়ের ভেতরে ডিম্বকরন্ধ্র পর্যন্ত পৌঁছায়। ইতিমধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে দুটি পুংগ্যামিট বা শুক্রাণু সৃষ্টি করে। পরাগরেণু নালিকা, নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগনালিকা, পুংগ্যামিট এগুলোর সমন্বয়ে গঠিত হলে পুংগ্যামেটোফাইট অত্যন্ত ক্ষুদ্র এবং স্পোরোফাইটের উপর নির্ভরশীল। ডিম্বকের পরিস্ফুটন, ডেভেলপমেন্ট অফ ওভাল। ডিম্বক হলো ডিম্বাশয়ের অভ্যন্তরস্থ একটি অংশ যা মাতৃজনন কোষ সৃষ্টি করে এবং নিষেকের পর বীজে পরিণত হয়। ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ের ভেতরে অমরা হতে। প্রথমে অমরাতে একটি ছোট স্ফীত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়। স্ফীত অঞ্চলটি ক্রমে ডিম্বকে পরিণত হয়। প্রথম পর্যায়ে ডিম্বকের টিস্যু মূলত দুটি ভাগে ভাগ করা যায়: চারপাশে আবরণ টিস্যু এবং মাঝখানে নিউসেলাস টিস্যু। পরবর্তী পর্যায়ে বাইরের আবরণটির নিচে এর একটি আবরণ তৈরি হয়। বাইরের আবরণটি বহিঃত্বক এবং ভেতরের আবরণটি অন্তত্বক হিসেবে পরিচিত। ডিম্বকের অগ্রভাগে নিউসেলাস একটু অংশ অনাবৃত থাকে, কারণ ত্বকের এই অংশ আবৃত করে না। এটি একটি ছিদ্রপথ বিশেষ যাকে মাইক্রোপাইল এবং ডিম্বকরন্ধ্র বলা হয়। ডিম্বকরন্ধ্রের কাছাকাছি নিউসেলাস টিস্যু একটি কোষ আকারে বড় হয়। এই নিউক্লিয়াসটিও আকারে অপেক্ষাকৃত বড় থাকে এবং কোষটি ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। এ কোষ প্রাইমারি আর্কিওস্পোরিয়াল কোষ, প্রাইমারি আর্কিওস্পোরিয়াল সেল বলে। আর্কিওস্পোরিয়াল কোষটি বিভক্ত হয়ে একটি দেয়াল কোষ এবং একটি প্রাথমিক জনন কোষ সৃষ্টি করতে পারে, অথবা সরাসরি স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে। ডিম্বক, আর্কিওস্পোরিয়াল কোষ, দেওয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ। এক্ষেত্রে স্ত্রী জনন কোষ, মায়োসিস এবং স্ত্রী রেণু 4টি। ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষে মায়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে। 4টি ডিম্বক রেণুর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই 3টি নষ্ট হয়ে যায় এবং একটি কার্যকর হয়। নিচেরটি। ডিম্বকের গঠন। একটি ডিম্বক মেগাস্পোরিয়াম ওভালম নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত হয়। ডিম্বক নাড়ি। ডিম্বকের বোটার ন্যায় অংশকে ডিম্বক নাড়ি বলা হয়। এই বোটার সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে। কোনো কোনো প্রজাতিতে ডিম্বক নাড়ি ডিম্বক ত্বকের সাথে আংশিকভাবে যুক্ত থেকে শিরার মতো গঠন করে। এই যুক্ত অংশকে র্যাফি বলে। ডিম্বক নাভি। ডিম্বকের যে অংশের সাথে ডিম্বক নাড়ি সংযুক্ত থাকে তাকে ডিম্বক নাভি বলে। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুই হলো নিউসেলাস। ডিম্বক ত্বক। নিউসেলাসের বাইরে আবরণটি ডিম্বক ত্বক বলা হয়। এটি 2 স্তর বিশিষ্ট। ডিম্বকরন্ধ্র। ডিম্বকের অগ্রপ্রান্তের ত্বকের ছিদ্র অংশই ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপাইল। ডিম্বক মূল। ডিম্বকের গোড়ার অংশ যেখান থেকে ত্বকের সূচনা হয় তাকে ডিম্বক মূল বলে। ভ্রূণথলি।
নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত থলির ন্যায় অংশকে ভ্রূণথলি বলে। ভ্রূণথলি নিম্নলিখিত 3টি অংশ নিয়ে গঠিত। গর্ভযন্ত্র। ডিম্বক যন্ত্রের সঙ্গে 3টি কোষ নিয়ে গঠিত ভ্রূণথলি অংশকে গর্ভযন্ত্র বলে। গর্ভযন্ত্রের 3টি কোষের মধ্যে সবচেয়ে ভেতরের বড় কোষটিকে ডিম্বাণু এবং বাইরের দিকের ছোট কোষ দুটিকে সহকারী কোষ বলে। সাইনোগ্রিড। প্রতিপাদক কোষ। এর ডিম্বক মূলের দিকে অবস্থিত ভ্রূণথলির 3টি অংশ বিশেষ। সেকেন্ডারি নিউক্লিয়াস। দুমেরু থেকে আগত এবং ভ্রূণথলির কেন্দ্রস্থলে অবস্থিত দুটি নিউক্লিয়াস মেরু নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে যে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে তার নাম সেকেন্ডারি নিউক্লিয়াস। বিভিন্ন প্রকার ডিম্বক। ডিম্বক রন্ধ্র, ডিম্বক নালী, ডিম্বক মূল ইত্যাদি অংশকে পারস্পরিক অবস্থান অনুযায়ী ডিম্বক নিম্নলিখিত প্রকার হয়ে থাকে। ঊর্ধ্বমুখী। অর্থোট্রোপাস অর অ্যাট্রোপাস। ঊর্ধ্বমুখী অর্থাৎ ডিম্বকের মূল উপরে থাকে। এ প্রকার ডিম্বকের ডিম্বক নালী, ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র একই সরলরেখায় খাড়াভাবে উপস্থিত থাকে। উদাহরণ: বিষকাঁঠালি, পানিমরিচ, গোলমরিচ, পান ইত্যাদি। অধোমুখী বা নিম্নমুখী। অধোমুখী অর্থাৎ ডিম্বক মুখ নিচের দিকে থাকে। এ প্রকার ডিম্বক রন্ধ্র নিচের দিকে ডিম্বক নালীর কাছাকাছি থাকে, আর এই ডিম্বক মূল ওপরে থাকে, যথা শিম, রেড়ি, ছোলা ইত্যাদি। ঊর্ধ্বমুখী অধোমুখী একটি অপরটির উল্টো। পার্শ্বমুখী। পার্শ্বমুখী অর্থাৎ ডিম্বক মুখের ওপরে বা নিচে নয়, পাশে থাকে। এই প্রকার ডিম্বক রন্ধ্রকে ডিম্বক মূল বিপরীত অবস্থানে দুটি পাশে থাকে এবং ডিম্বক নালীর সাথে সমকোণে অবস্থান করে। উদাহরণ: ক্ষুদিপানা, পপি ইত্যাদি। বক্রমুখী। বক্রমুখী অর্থাৎ ডিম্বকের মূল পার্শ্বমুখীর চেয়ে কিছুটা বেঁকে নিচের দিকে মুখ অবকরণ অবস্থায় থাকে। এ প্রকার ডিম্বককে ডিম্বক মূল নালীর সাথে সমকোণে অবস্থিত, কিন্তু ডিম্বক রন্ধ্র অঞ্চলটি একটু বাঁকা হয়ে ডিম্বক নালীর কাছাকাছি চলে আসে। উদাহরণ: সলিষা, কালকাসুন্দা। স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন ও গঠন। স্ত্রীরেণু বা স্ত্রী গ্যামেটোফাইট প্রথম কোষ। পর্যায়কারী স্ত্রীরেণু বিভাজিত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী গ্যামেটোফাইট গঠন করে। স্ত্রী গ্যামেটোফাইট অ্যামব্রিওস্যাক বা ভ্রূণথলি নামেও পরিচিত। ভ্রূণথলির গঠন সাধারণত 3 প্রকার, যথা: মনোস্পোরিক, এক্ষেত্রে একটি রেণুথলি ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। বাইস্পোরিক, এক্ষেত্রে দুটি ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে এবং অ্যালিয়াম টাইপ হিসেবে পরিচিত। অর্থাৎ মনোস্পোরিক ক্ষেত্রে নয়, বাইস্পোরিক ক্ষেত্রেই অ্যালিয়াম টাইপ অবস্থান করে। আর তৃতীয় টেট্রাস্পোরিক, এক্ষেত্রে 4টি রেণু এই ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। টেট্রাস্পোরিক 7 প্রকার হয়। প্রধান: প্যাপ্রোমিয়া টাইপ, যা 16 নিউক্লিয়াস বিশিষ্ট। ফ্রিটিলিয়ার টাইপ, যেটি 8 নিউক্লিয়াস বিশিষ্ট। অর্থাৎ টেট্রাস্পিয়ার 7 প্রকার হয়। এটি প্রধান প্রোমিয়া টাইপ, যা 16 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। 7 প্রকারের মধ্যে প্রধান প্রকার হলো 16 নিউক্লিয়াস বিশিষ্ট। অন্যদিকে ফ্রিটিলারিয়ার টাইপ 8 নিউক্লিয়াস বিশিষ্ট। শতকরা প্রায় 75টি উদ্ভিদই মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। তাই এখানে ভ্রূণথলির গঠনে মনোস্পোরিক পর্যায়ে বর্ণনা করা হলো। মনোস্পোরিক অধিকাংশ 8টি নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠন করে। ব্যতিক্রম হলো ওয়েনোথেরা টাইপ, যা 4 নিউক্লিয়াস বিশিষ্ট। অর্থাৎ মনোস্পোরিক 8টি নিউক্লিয়াস গঠন করলেও ব্যতিক্রম হলো ওয়েনোথেরা। মনোস্পোরিক পলিগনাম নাম ধরন হিসেবে পরিচিত। সর্বপ্রথম স্ট্রাসবুর্গার 1879 খ্রিস্টাব্দে পলিগোনাম ডাইভারকাটাম নামক উদ্ভিদে মনোস্পোরিক উদ্ভিদের ভ্রূণথলি গঠনের বর্ণনা দেন। স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি। এক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ হতে মায়োসিস প্রক্রিয়ায় 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু গঠন করে, যার মধ্যে উপরের 3টি নষ্ট হয়ে যায় এবং নিচের দিকটি কার্যকর থাকে। কার্যকর স্ত্রীরেণু নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াস দুটি স্ত্রীরেণু কোষ মেরুতে অবস্থান করে। প্রতিটি মেরু নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে 4টি করে নিউক্লিয়াস গঠন করে। প্রতিটি নিউক্লিয়াস অল্প সাইটোপ্লাজমের এবং হালকা প্রাচীর দিকে আবৃত থাকে, কাজেই কোষ বলা যেতে পারে। ইতিমধ্যে রেণু কোষটি দুটি দুমেরু যুক্ত থলির ন্যায় অঙ্গে পরিণত হয় এবং এর প্রতি মেরুতে 4টি করে 8টি নিউক্লিয়াস থাকে। এই অবস্থায় প্রতি মেরু হতে একটি করে নিউক্লিয়ার থলি মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়, যাকে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়। ভ্রূণথলির যে মেরু ডিম্বকরন্ধ্রের দিকে থাকে সে মেরু 3টি নিউক্লিয়াসে একত্রে এগ অ্যাপারেটাস বা ডিম্বক যন্ত্র বা গর্ভযন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্রের মাঝখানে নিউক্লিয়াসটি বড় থাকে, একে এগ ওভাম বা স্ফিয়ার ওভাম বলা হয়। বাংলায় একে আমরা ডিম্বাণু বা স্ত্রী গ্যামিট বলি। ডিম্বাণুর দুপাশে একটি নিউক্লিয়াস সিনারজিড বা সহযোগকারী নিউক্লিয়াস
বা সাহায্যকারী কোষ বলা হয়। ভ্রূণথলির যে মেরু ডিম্বকের দিকে থাকে সে মেরু নিউক্লিয়াস 3টি প্রতিপাদক নিউক্লিয়াস বা প্রতিপাদক কোষ বলে। ভ্রূণথলি এবং এতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদক নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াস মিলিতভাবে স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়। ডিম্বকের যে স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি ঘটে স্ত্রী গ্যামেটোফাইট স্পোরোফাইট উপর নির্ভরশীল। প্রতিষ্ঠিত ডিম্বাণু 8টি নিউক্লিয়াস থাকে, এদের মধ্যে 2টি মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াসের সৃষ্টি করে। ভ্রূণথলি বিকাশের শেষ পর্যায়ে নিউক্লিয়াস চারদিকে হালকা কোষ প্রাচীর সৃষ্টি হয়। তাই বিকশিত ভ্রূণথলি হলো 8টি নিউক্লিয়াস ও 7 কোষের গঠন। নিষেক প্রক্রিয়া। অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস স্ত্রী গ্যামেটোফাইটের সাথে ছোট সচল পুং গ্যামেটোফাইটের যৌন মিলনকে ফার্টিলাইজেশন তথা নিষেক ক্রিয়া বলে। নিষেক বা গর্ভাধান বলে। নিষেকের পূর্বে প্রয়োজন পরাগায়ন। অধিকাংশ উদ্ভিদ পরাগায়নের জন্য বায়ু বা প্রাণীর উপর নির্ভরশীল। 2,50,000 পুষ্পক উদ্ভিদের মধ্যে শতকরা 85 ভাগের ওপর উদ্ভিদই পরাগায়নের জন্য পতঙ্গ বা প্রাণীর উপর নির্ভরশীল। পরাগধানী থেকে মুক্ত পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে যখন এই প্রজাতির পুষ্পের গর্ভকেশরে হরমোনে পতিত হয় তখন তাকে পরাগায়ন বলে। সকল আবৃতবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদ পরাগায়ন করে থাকে। নিষিক্তকরণ প্রক্রিয়াটি নিম্নলিখিত উপায় উপস্থাপন করা যায়। 1. গর্ভমুণ্ডে পরাগায়নের অঙ্কুরোদ্গমন। 2. পরাগনালিকা গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণুর সৃষ্টি। পরাগনালিকায় ভ্রূণথলির প্রবেশ ও শুক্রাণুর নিক্ষিপ্তকরণ। ভ্রূণথলি, ডিম্বাণু ও শুক্রাণুর মিলন। গর্ভমুণ্ডে পরাগায়নের অঙ্কুরোদ্গমন। প্রথমে পরাগরেণু স্বপ্রজাতি শনাক্ত করে। গর্ভমুণ্ড বিশেষ প্রোটিন এবং তরল পদার্থ শোষণ করে এবং আকারে বড় হয় এবং অঙ্কুরিত হয়। অর্থাৎ পরাগরেণু পাতলা অভ্যন্তরীণ প্রাচীর প্রসারিত হয়ে রেণুপথে নালিকাকার বের হয়ে আসে, যাকে পরাগনালিকা বলে। সাধারণত সব প্রজাতি ছাড়া পরাগরেণু অঙ্কুরিত হয় না। পরাগনালিকা গর্ভাশয়মুখী এবং যাত্রা ও শুক্রাণুর সৃষ্টি দিক দিয়ে গর্ভাশয় পর্যন্ত পৌঁছায় এবং গর্ভাশয়ের স্তর ভেদ করে ডিম্বাণু পর্যন্ত পৌঁছায়। পরাগনালিকা কর্তৃক নিঃসৃত সেলুলোজ, পেকটিন ইত্যাদি এনজাইম গর্ভমুণ্ডের ভেতরে কোষ বিগলন করে অগ্রমান পরাগনালিকার ভ্রমণপথ সৃষ্টি করে। ইতিমধ্যে পরাগনালীর ভেতরে অবস্থিত জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2টি শুক্রাণু তথা পুংগেমেট সৃষ্টি করে। অধিকাংশ উদ্ভিদ যেমন আম, জাম পরাগনালিকার অধিকাংশ পথে ডিম্বক প্রবেশ করে, একে পুরোগামী বলে। ডিম্বকরন্ধ্রে পৌঁছানোর পূর্ব পর্যন্ত পরাগনালিকা ক্যালসিয়াম আয়ন বা অন্য রাসায়নিক বস্তুর গ্রেডিয়েন্ট অনুসরণ করে। কিছু কিছু উদ্ভিদে যেমন ক্যাসুরারিয়ান ঝাউ পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে, একে ক্লাজোগ্যামি বলে। কোনো কোনো উদ্ভিদ যেমন লাউ কুমড়া পরাগনালিকা ডিম্বক ত্বকভেদ করে প্রবেশ করে ডিম্বককে প্রবেশ করে, একে মেসোগ্যামি বলে। সাধারণত একটি মাত্র পরাগনালিকায় ডিম্বকে প্রবেশ করে। অধিকাংশ উদ্ভিদে পরোগ্যামি প্রক্রিয়ায় সংঘটিত হয়। পরাগনালিকা ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। পরাগনালিকা প্রথমে গর্ভাশয় স্তর ভেদ করে ডিম্বকে প্রবেশ করে। ইতিমধ্যে ডিম্বকে অবস্থিত শ্রেণু ওতে ডিম্বাণু সৃষ্টি হয়। ডিম্বাণু ভ্রূণথলিতে অবস্থান করে। পরাগনালিকাও শেষ পর্যন্ত ভ্রূণথলিতে অবস্থান করে। মনে করা হয় কিছু বিশেষ রাসায়নিক পদার্থ পরাগনালীর গতিপথ নিয়ন্ত্রণ করে। পরাগথলি প্রবেশে একটি সাহায্যকারী কোষের ওপর একটি ডিম্বাণু নিকটে পৌঁছে। পরে পরাগনালীর অগ্রভাগ প্রসারিত হয়ে ফেটে যায় এবং শুক্রাণু তথা পুংগেমেটটি ভ্রূণে নিক্ষিপ্ত হয়। অনেক সময় পরাগনালিকা চাপে এটি সাহায্যকারী কোষ ধ্বংস হয়ে যায়। 4. ভ্রূণথলিতে ডিম্বাণুর সাথে একটি গৌণ নিউক্লিয়াসের সাথে ডিম্বাণু শুক্রাণুর মিলন। পরাগনালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত 2টি পুংগ্যামেটের মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলন ও একীভূত হয়ে যায় এবং নিষেক ক্রিয়া সম্পন্ন করে। এ প্রকার মিলনকে সিনগ্যামি বলে। প্রকৃতপক্ষে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনই হলো নিষেক ক্রিয়া। অপর পুংগ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত ও একীভূত হয়। এ প্রকার মিলনকে ত্রিমিলন বলে। দ্বিনিষেক ক্রিয়া বা দ্বিনিষেক। একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি পুংগ্যামেটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেক বলে, যা গর্ভধান প্রক্রিয়া বলে। দ্বিনিষেকের আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদ ইভেন্টারে দ্বিনিষেক আবিষ্কৃত হয় 1990 সালে, এটি ব্যতিক্রম। এই প্রক্রিয়ায় একটি পুংগ্যামিট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি পুংগ্যামিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। ফলে ডিম্বাণু জাইগোটে পরিণত হয় এবং ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়, কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়।
সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুং গ্যামেটের মিলনকে স্ত্রী মিলন ট্রিপল ফিউশন বলা হয়, কারণ এতে দুটি মেরু নিউক্লিয়াস এবং একটি পুং নিউক্লিয়াস এই তিনটি নিউক্লিয়াসে মিলন ঘটে। পার্থক্যের বিষয়ে নিষেক দ্বিনিষেক সংজ্ঞা: গ্যামিট তথা ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামিটের মিলন নাম নিষেক। নিষেকের সময় বা প্রায় একটি পুং গ্যামেট ডিম্বাণুর সাথে একটি স্ত্রী গ্যামেটের নিউক্লিয়াসের সাথে মিলন হওয়াকে দ্বিনিষেক বলে। এটি অধিকাংশ উদ্ভিদে হয়ে থাকে। এটি কেবলমাত্র আবৃতবীজী উদ্ভিদে হয়ে থাকে। শুধুমাত্র একটি পুং গ্যামেট প্রয়োজন হয়, দুটি পুং গ্যামেটের প্রয়োজন হয়। শুধুমাত্র ভ্রূণের উৎপত্তি হয়, ভ্রূণ ও শস্য টিস্যু উৎপন্ন করে। নিষেকের পরিণতি: গর্ভাশয় থেকে ফল সৃষ্টি, ডিম্বক থেকে বীজ সৃষ্টি এবং বীজ হতে নতুন বংশধর সৃষ্টি হলো ডিম্বকের চূড়ান্ত পরিণতি। নিচে ডিম্বকের পরিণতি সংখ্যায় বর্ণনা করা হলো। শুক্রাণুর উপর পরিস্ফুটন: নিষেকের ফলে অর্থাৎ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিম্বাণুর সাথে হ্যাপ্লয়েড অ্যান্ড শুক্রাণুর মিলনের ফলে যে ডিপ্লয়েড N + N = 2N কোষের সূচনা হয় তাকে জাইগোট বা ওওস্পোর বলে। নিষিক্ত ডিম্বাণু তথা জাইগোট হলো স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোট তার চারপাশে একটি প্রাচীর নিঃসৃত করে এবং কিছু সময় সুপ্ত অবস্থায় থাকে। পরিপার্শ্বিক অবস্থায় এরা প্রজাতি বিশেষ জাইগোট সুপ্তিকালে অধিকতর হয়। সুপ্ত অবস্থা কেটে গেলে এতে মাইটোটিক বিভাজন শুরু হয়। প্রথম বিভাজন সাধারণত তাড়াতাড়িভাবে হয়, ফলে এটি দ্বিনিষেক আদি ভ্রূণ এমব্রিয়ন প্রোবাইরন গঠিত হয়। আদি ভ্রূণটি ক্রম বিভাজন ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ভ্রূণে পরিণত হয়। শস্যের উৎপত্তি: সেকেন্ডারি নিউক্লিয়াসের 2N এর সাথে একটি শুক্রাণু N এর মিলনের ফলে যে ডিপ্লয়েড এন্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠিত হয় তা বারবার বিভাজন ও বিকাশের মাধ্যমে শস্য বা এন্ডোস্পার্ম টিস্যু গঠন করে। এ সময় প্রচুর পরিমাণে খাদ্য উপাদান উদ্ভিদের সামান্য অন্যান্য অংশ থেকে এসে শস্য টিস্যু সৃষ্টিতে সহায়তা করে। শস্য টিস্যু প্রচুর পরিমাণে স্টার্চ, লিপিড ও প্রোটিন জমা করে। ফল সৃষ্টি: ফল হলো রূপান্তরিত গর্ভাশয় যা নিষেকের পর বিকশিত হয়। নিষেকের ফলে গর্ভাশয় উদ্দীপ্ত হয়ে ফলে পরিণত হয়। নিষেক শেষে পুষ্পের স্তবকগুলো নিস্তেজ হয়ে এক সময় পর ঝরে পড়ে। গর্ভদণ্ড গর্ভমুখে শুকিয়ে যায়। গর্ভাশয় পরিপক্ক হয়ে মাতৃ উদ্ভিদ থেকে পৃথক হয়ে যায়। ফলের আকার, আকৃতি ও বৈশিষ্ট্যের রয়েছে সীমাহীন বৈচিত্র্য। প্রত্যেকটি উদ্ভিদের ফল দেখে তার উৎসের উদ্ভিদ চিহ্নিত করা যায়। ফল জীবকে পুষ্টি দান করে এবং নিঃসরণে বিভিন্নভাবে সাহায্য করে। ফল সৃষ্টির প্রধান উদ্দেশ্য বীজের বিস্তার করানো। বীজ সৃষ্টি: ব্যক্তবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদে বীজ সৃষ্টি হয়। নিষেকের পর বিভিন্ন উদ্ভিদের বিভাজন ও পরিবর্তনের মাধ্যমে ডিম্বক ক্রমান্বয়ে বীজে পরিণত হয়। জাইগোটস্থ আদি ভ্রূণ ও ক্রমবিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে শেষ পর্যন্ত একটি ভ্রূণ গঠন করে। ভ্রূণে থাকে একবীজপত্র, ভ্রূণকাণ্ড ও ভ্রূণমূল। একই সাথে শস্য বা এন্ডোস্পার্ম গঠিত হয়। ভ্রূণ পরিস্ফুটনের সময় ভ্রূণ পোষক টিস্যু ভ্রূণকে পুষ্টি দান করে, ফলে অধিকাংশ ক্ষেত্রেই এটি নিঃশেষ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে একটি পরিস্ফুটন একটি মাত্র আবরণ হিসেবে অবস্থান করে। কোনো কোনো ক্ষেত্রে এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে যেতে পারে। এরূপ বীজকে অসস্যল বীজ বলে। নিষেকের পর ডিম্বকের অভ্যন্তরে এরূপ পরিবর্তনের সাথে সাথে ডিম্বকের ত্বক দুটি অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয়, বীজত্বকে পরিণত হয়। রসালো ডিম্বকটি পানি হারিয়ে অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয়। এরূপ পরিবর্তনে কালে কোনো কোনো ক্ষেত্রে বীজে একটি তৃতীয় স্তর সৃষ্টি হয়, যাকে এরিল বলে। লিচু, কাঁঠাল, লিচু ও জায়ফলে এরূপ এরিল দেখা যায়। শাপলাই বীজেও এরিল আছে। লিচু ও কাঠ লিচু এরির ভোজ্য অংশ। যাহোক, নিষেকের পরে ডিম্বকটি বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত বড়, শক্ত ও শুষ্ক হয়ে একটি বীজে পরিণত হয়। অঙ্কুরোদ্গমের পর বীজ হতে প্রজাতি অনুযায়ী পূর্ণাঙ্গ উদ্ভিদ আত্মপ্রকাশ করে। প্রজনন সফলতা নির্ভর করে পরাগায়ন, নিষিক্তকরণ ও বীজের বিস্তারের উপর। এক্ষেত্রে গর্ভাশয় থেকে ফল, গর্ভপ্রাচীর থেকে ফুলত্বক, ডিম্বক থেকে বীজ, ডিম্বক বহিত্বক বা এক্সাইন থেকে টেস্টা, ডিম্বক অন্তত্বক বা ইন্টাইন থেকে ট্যাগমেন, নিউসেলাস ও ভ্রূণ পোষক টিস্যু থেকে অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়। কিঞ্চিত থাকলে এটি পেরিস্পার্ম পরিভ্রূণ হয়। এগ বা ডিম্বাণু থেকে এমব্রিও, সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে এন্ডোস্পার্ম বা শস্য, সহকারী কোষ বা সিনারি জীব থেকে নষ্ট হয়ে যায়। অ্যান্টিপোডাল বা প্রতিপাদক কোষ নষ্ট হয়ে যায়। মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র, বীজের মাইক্রোপাইল ডিম্বকরন্ধ্র, হাইলাম বা ডিম্বক নাভি, হাইলাম, কিউনিকুলাস বা ডিম্বক নাড়ি, বীজের বোটা এবং ক্যালাজা বা ডিম্বক মূল নষ্ট হয়ে যায়, বীজমূল। নিষেক ক্রিয়া গুরুত্ব ও তাৎপর্য: সিগনিফিক্যান্স অফ ফার্টিলাইজেশন। নিষেক ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় নিষেক প্রক্রিয়া ডিম্বাণু ও পুং গ্যামেটের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় দুপ্রস্থ হ্যাপ্লয়েড N ক্রোমোজোম মিলিত হয়ে ডিপ্লয়েড 2N অবস্থায় ফিরে আসে, ফলে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যায় স্থিরতা রক্ষিত হয়।
ফল ও বীজ সৃষ্টি। নিষেকের উদ্দীপনায় ডিম্বাশয় ও ডিম্বক পর্যায়ক্রমে ফল ও বীজে পরিণত হয়। নতুন বৈশিষ্ট্য সৃষ্টি। নিষেকের পর বংশধরদের মধ্যে নতুন বৈশিষ্ট্য সঞ্চার ঘটে। কখনো নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে। বিবর্তন। নিষেকের পর সৃষ্ট প্রকরণের বিবর্তনের ধারা নির্দেশ করে। অধিক ফলনশীল ও সহনশীল ফসল সৃষ্টি। নিষেক প্রক্রিয়ার মাধ্যমে অধিক ফলনশীল ও সহনশীল ফসল উদ্ভিদ উৎপন্ন হয়। উদ্ভিদের বংশ রক্ষা। নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ফল ও বীজ সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে। বীজ সৃষ্টি না হলে বেশিরভাগ অপুষ্পগুদ্ধি লিপ্ত অবস্থায় যাওয়ার সম্ভাবনা থাকত। খাদ্যের যোগান। উদ্ভিদ ফল ও বীজের পরেই প্রাণীকুলে বিশেষ করে মানুষ নির্ভরশীল। কাজেই নিষেক প্রক্রিয়া যত না গুরুত্বপূর্ণ উদ্ভিদকুলের জন্য তার চেয়ে গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য। আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, ফল, ধান, গম, ভুট্টা প্রভৃতি খেয়েই তা সব কিছু নিষেকের ফলে সৃষ্টি হয়। 8. জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি। যৌন প্রজননের নিষেক প্রক্রিয়া জিনের মিশ্রণ রিকম্বিনেশন ঘটে। এর ফলে জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি হয়। যৌন প্রজননের সুফল। যৌন প্রজননের ফলে রিকম্বিনেশনের মাধ্যমে জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি হয়। জেনেটিক ডাইভার্সিটির কারণে উদ্ভিদের নতুন ও পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নিতে সুবিধা হয়। নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে। আমাদের খাদ্যদানা, তৈলবীজ ইত্যাদির এর মাধ্যমেই পেয়ে থাকি। অযৌন প্রজনন। পুং ও স্ত্রী গ্যামেটের মিলন ছাড়াও উদ্ভিদের যে প্রজনন ঘটে তাকে অযৌন প্রজনন বলে। নিম্নশ্রেণীর উদ্ভিদে অযৌন স্পোর সৃষ্টির মাধ্যমে যৌন জনন ঘটে থাকে। আবৃতবীজী উদ্ভিদে সাধারণত দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে। নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। এক্ষেত্রে অযৌন স্পোর সৃষ্টির মাধ্যমে নিম্নশ্রেণীর কিছু উদ্ভিদে বিশেষ ধরনের রেণু বা স্পোর তৈরি হয়। এসব স্পোর অঙ্কুরিত হলে নতুন উদ্ভিদের জন্ম হয়। অনুকূল পরিবেশে এসব স্পোর মাইটোসিস বিভাজন ঘটে এবং নতুন উদ্ভিদের জন্ম দেয়। পরিবেশের তারতম্যে অধিকাংশ ছত্রাক ও শৈবাল বিভিন্ন প্রকার স্পোর গঠন করে। এদের মধ্যে পেনিসিলিয়াম, কনিডিয়া বা কনিডিওস্পোর ও মিউকর স্পোরঞ্জিওস্পোর ও গনিডিয়া অ্যাগারিকাস অর্থাৎ পেনিসিলিয়াম, কনিডিয়া, কনিডিওস্পোর, মিউকর স্পোরাঞ্জিওস্পোর এবং গনিডিয়া অর্থাৎ মিউকর, গনিডিয়া বা স্পোরঞ্জিওস্পোর। অন্যদিকে পেনিসিলিয়াম, কনিডিওস্পোর এবং বেসিডিওস্পোর বিশেষভাবে অ্যাগারিকাসের বৈশিষ্ট্য। এদিকে শৈবালের মধ্যে ক্ল্যামাইডোমোনাস সমরেণু বা জুওস্পোর বা স্থির রেণু বা একাইনেটি বা অন্য বহু শৈবালের প্রাচীর, অ্যাপ্লনোস্পোর ইত্যাদি হলো বিভিন্ন ধরনের অযৌন স্পোর। এছাড়াও বায়োফাইট ও টেরিডোফাইট উদ্ভিদের রেণুথলির উৎপন্ন রেণুগুলো অযৌন প্রক্রিয়া বংশবিস্তারে সহায়ক। ফার্ন ও লাইপোকন্ড্রিয়াম ও স্পোর সমাকৃতি অর্থাৎ হোমোস্পোরাস। কিছু স্যালাজিনেলা, শুষ্যানি শাক ইত্যাদি স্পোর অসম প্রকৃতির অর্থাৎ হেটারোস্পোর। দেহের অঙ্গের মাধ্যমে আবৃতবীজী উদ্ভিদের দেহ অঙ্গের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে থাকে। এরূপ জনন অঙ্গকে প্রজনন বলা হয়। অন্যভাবে দেহ থেকে বিচ্ছিন্ন অংশ বিশেষ নতুন জীব সৃষ্টি করলে তাকে অঙ্গজ প্রজনন বলে। প্রকৃতিতে অনেক উদ্ভিদ স্বাভাবিকভাবে অঙ্গজ প্রজনন হয়ে থাকে, আবার কৃত্রিম উপায়ে অঙ্গজ প্রজনন হয়। নিচে বিভিন্ন ধরনের অঙ্গজ প্রজননের সম্বন্ধে বর্ণনা করা হলো। উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন। নিম্নলিখিত উপায়ে স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটতে পারে। মূল দ্বারা মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাঁকরোল, পটল প্রভৃতি উদ্ভিদের মূলে একটি নতুন গাছ সৃষ্টি হয়। ভূমি জুড়ে এদের মূল লাগানো হয়। কাণ্ড দ্বারা গোল আলু, আদা, পেঁয়াজ, শটি, ওলকচু প্রভৃতি উদ্ভিদের কাণ্ড থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ এগুলো শাখার বিশেষ প্রয়োজনে সাহায্য করে। পাতার মাধ্যমে পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলেই পাতার কিনারায় বহু নতুন গাছের জন্ম হয়। এগুলো হলো স্বাভাবিক অঙ্গজ জননের উদাহরণ। বুলবিল বা কক্ষমুকুল। কোনো কোনো উদ্ভিদের অপরিবর্তিত কক্ষমুকুল বা বুলবিল দ্বারা বংশবিস্তার ঘটে, যেমন চুপড়ি আলু। অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা কচু জাতীয় উদ্ভিদে অর্ধবায়বীয় কাণ্ড রানার বা লস হিসেবে পরিচিত দ্বারা বংশবৃদ্ধি ঘটে। আমরা শাকের স্টোন দ্বারা বংশবৃদ্ধি ঘটে। মুকুলোদ্গম। ইস্ট নামক এককোষী ছত্রাকের মাতৃকোষ থেকে এক বা একাধিক মুকুলের সৃষ্টি হয়। মুকুলগুলো মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন অবস্থা থেকে ইস্টের জন্ম দেয়। পূর্ণকাণ্ড দ্বারা
ফণী মনসার পর্ণকাণ্ড দ্বারা নতুন গাছের হয়। উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন। উদ্ভিদ কোনো দৈহিক অঙ্গ যেমন মূল, কাণ্ড, পাতা ইত্যাদির মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় বংশবিস্তার প্রক্রিয়াকে কৃত্রিম প্রজনন বলে। কৃত্রিম পদ্ধতি প্রয়োগ করে ফুল ও ফলের গুণগত মান বজায় রেখে এ ধরনের জনন করানো হয়। এই পদ্ধতিতে একটি সম্ভব তাকে কলাম বলে। কলাম নিম্নলিখিত উপায় করা যায়: 1. কাটিং বা স্লিপ। জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলালেবু ইত্যাদি গাছে পরিণত কাণ্ডের অংশবিশেষ কেটে সিক্ত বা ভিজা মাটিতে পুঁতে রাখলে তা শিকড় গজায় এবং স্বতন্ত্র উদ্ভিদ মূল হিসেবে প্রতিষ্ঠিত হয়। দাবা কলাম। লেবু, জুঁই প্রভৃতি গাছের মাটি সংলগ্ন শাখাকে বাঁকিয়ে মাটিতে চাপ দিলে কয়েক সপ্তাহ মধ্যে একটি মাটির মূলস্থ শাখাটির পর্ব থেকে অস্থানিক মূল নির্গত হয়। মাটিতে চাপা পড়া অংশটি বাকল ছাল কেটে দিয়ে সেখানে দ্রুত মূল গজায়। মূল সহ শাখাটি কেটে অন্য জায়গায় লাগালে নতুন উদ্ভিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। 3. জোড়া কলাম। বিভিন্ন ফুল ও ফলের উন্নত জাত বজায় রাখার জন্য জোড়া কলাম তৈরি করা হয়। নির্বাচিত উদ্ভিদের কোনো শাখা টবে লাগানো গাছের শ্রেণীবদ্ধযুক্ত একটি উদ্ভিদের একটি জোড় দিতে হয়। এই অংশকে সায়ন বলে। সায়ন যে উদ্ভিদে জোড়া লাগানো হয় সেই জোড়া দেওয়া হয় তাকে স্টক বলে। স্টক যে কোনো নিম্নমানের উদ্ভিদ হতে পারে। মাটির রস শোষণ করে ওপরে উঠানোই স্টকের কাজ। অন্যদিকে সায়ন সাধারণত উন্নত জাতের উদ্ভিদ অংশ হয়ে থাকে। সুতরাং ফল ও ফলের চরিত্র নির্ভর করে সায়নের ওপর, স্টকের ওপর নয়। গ্রাফটিংয়ের সফলতা। গ্রাফটিং সফল হতে হলে স্টক ও সায়নের ক্যামব্রিয়াম একত্রে সংযুক্ত হতে হবে। প্রথমে স্টক ও সায়ন ক্যামব্রিয়াম ক্ষত পূরণের টিস্যুপিণ্ড উৎপন্ন করে। উদ্ভিদ টিস্যুপিণ্ড মিলিত এবং সংযুক্ত হলে এটি নিরবিচ্ছিন্ন ক্যামব্রিয়াম সৃষ্টি করে। নতুন সৃষ্ট ক্যামব্রিয়াম একই সাথে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছ তৈরি করে। এর ফলে স্টক কর্তৃক সংগৃহীত পানি ও খনিজ লবণ সায়নে আসতে পারে এবং সায়ন হতে তৈরিকৃত খাদ্য স্টক টিস্যু যেতে পারে। তখনই গ্রাফটিং প্রতিষ্ঠিত হয়। কৃষিতে গ্রাফটিং পদ্ধতি খুবই প্রয়োজনীয় একটি উপায়। বর্তমানে অধিকাংশ ফলত কাষ্ঠল উদ্ভিদের বংশবৃদ্ধি গ্রাফটিং পদ্ধতি উপায় হয়ে থাকে। গুটি কলম। শক্ত কাণ্ডযুক্ত যে কোনো গাছের বাক যেমন লেবু, আম প্রভৃতি বা গোলাপ, গন্ধরাজ প্রভৃতি ফুলের গাছে গুটি কলাম তৈরি করা যায়। গুটি কলামের জন্য নির্বাচিত শাখার একটি অংশ বাকল ছাড়িয়ে সেখানে গোবর, মাটি ও খড় দিয়ে ঢেকে শক্ত করে দড়ি বেঁধে দেওয়া হয়। নিয়মিত সেখানে পানি থাকলে এই অংশটি অস্থায়ী মূল গজায়। মূলসহ শাখাটি ধীরে পদ্ধতিতে বিচ্ছিন্ন করে মাটিতে উন্নত রোপণ করলে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মায়। চোখ কলাম বা কুড়ি সংযোজন। এই পদ্ধতিতে একটি গাছের কাণ্ড অন্য গাছের কাক্ষি মুকুলের সংযুক্ত করা হয়। এই গাছের মুকুল কাণ্ডে সংযোগ করা হয় তার সুবিধা মতো স্থানে ছুরি বা নাইফ দিয়ে টি আকারে বাকল অলাগা করে সেখানে কাঙ্ক্ষিত গাছের একটি মুকুল অনুরূপ আকারে একটি বায়ুরোধী করে বেঁধে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে মুকুলটি মাতৃগাছের সঙ্গে সংযুক্ত হয় এবং দ্রুত বৃদ্ধি লাভ করে শাখা উৎপন্ন করে। যেমন কুল, গোলাপ ইত্যাদি গাছে এই প্রক্রিয়া লক্ষ্য করা যায়। সার্থক কৃত্রিম অঙ্গজ প্রজননের জন্য চাই অভিজ্ঞতা, চাই প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিছু রাসায়নিক পদার্থ যেমন অক্সিন, মোম ইত্যাদি। মাইক্রোপ্রোপাগেশন। অযৌন জনন মাধ্যমে কাঙ্ক্ষিত প্রকরণের বংশবৃদ্ধি করা হয়ে থাকে। এজন্য বহু সনাতন পদ্ধতি পূর্ব থেকেই প্রচলিত আছে, কিন্তু সম্প্রতিকালে এর লক্ষ্যে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। অতি ক্ষুদ্র একটি টিস্যু থেকে অসংখ্য চারা সৃষ্টি করা যায় বলে এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে মাইক্রোপ্রোপাগেশন। সুবিধা। এই সুবিধা সাধারণত পদ্ধতিসমূহের তুলনায় স্বল্প সময়ে যে কোনো কাঙ্ক্ষিত নতুন প্রকরণে অসংখ্য চারা উৎপাদন করে অল্প সময়ের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে নেওয়া যায়। ভাইরাস মুক্ত চারা তৈরি করা যায়। বিরল উদ্ভিদের বহু সংখ্যক চারা উৎপাদন করে স্বল্প মূল্যে সরবরাহ করা যায় এবং বন্য আবাস থেকে আহরণ কমানো যায়। টিস্যু কালচার পদ্ধতিতে এটা করানো হয় বিস্তারিত জীব প্রযুক্তি অধ্যায়ে। উচ্চতর উদ্ভিদেও কোনো কোনো ক্ষেত্রে অযৌন প্রজনন বংশবৃদ্ধি একমাত্র উপায় হয়ে থাকে। উদাহরণস্বরূপ নোভেল অরেঞ্জ এ উল্লেখ করা যায়। 19 শতকের প্রথম দিকে ব্রাজিলে কমলার বীজ থেকে এমন একটি চারা তৈরি করা হয় যার পোষকপত্র সহ বিকশিত হয় না, কিন্তু উন্নত মানের
বীজহীন কমলা ফল হয়। বর্তমানে উৎপাদিত সকল নোবেল অরেঞ্জ ওই এক গাছেরই অযৌন প্রজননের মাধ্যমে প্রতিষ্ঠার গাছ থেকে এসেছে। অপুংসজনী উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন তথা নিষেকের পর ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিম্বাণু নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণের সৃষ্টি করে। এই প্রজনন প্রক্রিয়াকে ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পার্থেনোজেনেসিস বা অপুংসজনী বলে। হরমোনের প্রভাবে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে, যেমন লেবু, কমলা প্রভৃতি। আমরা যে বীজহীন কলা খাই তাও পার্থেনোকার্পির ফল। পার্থেনোজেনেসিস মূলত দুই প্রকার, যথা 1 হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, 2 ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হলেও তা নিষিক্ত না হয় সরাসরি ভ্রূণ সৃষ্টি করে তাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে। এই প্রক্রিয়া সৃষ্ট উদ্ভিদ হ্যাপ্লয়েড হয় এবং অনুর্বর। সোলোনাম নিগ্রাম ও অর্চিস মালঅ্যাকাল্টা উদ্ভিদে অনিষিক্ত ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদের সৃষ্টি হয়। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার বদলে পার্থেনিয়াম অর্গ্যান্টাটাম ও তারাক্সিকাম অ্যালবিনাম উদ্ভিদে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হতে দেখা যায়। নিকোটিনা টাবাকাম এ অনিষিক্ত শুক্রাণু হতে সৃষ্টি হয়। নিষেকের প্রক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনেসিস বলে। কৃত্রিম পার্থেনোজেনেসিস বাহ্যিক আবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বহু উদ্ভিদ পার্থেনোজেনেসিস। নিকোটিনা টাবাকাম তামাকে এই অনিষিক্ত শুক্রাণু হতে ভ্রূণ সৃষ্টি হয়। নিষেক প্রক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনেসিস বলে। কৃত্রিম পার্থেনোজেনেসিস বাহ্যিক আবেশ মাধ্যমে কৃত্রিমভাবে বহু নিউক্লিয়াস পার্থেনোজেনেসিস ঘটানো সম্ভব। গ্যামেটিক ডিম্বাণুতে যে উদ্দীপনা সৃষ্টি করে এরূপ উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ প্রয়োগ করে নিষেক ছাড়াই ডিম্বাণু উৎপন্ন করা হয়। এক্স রে প্রয়োগ ইমাস্কুলেশনের পর পরাগরেণু বিলম্বিত করে বা ডেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করে কৃত্রিম উপায়ে পার্থেনোজেনেসিস ঘটানো সম্ভব। পার্থেনোজেনেসিসের গুরুত্ব উদ্ভিদের প্রজননে পার্থেনোজেনেসিস তেমন গুরুত্বপূর্ণ নয়। যেসব উদ্ভিদে পার্থেনোজেনেসিস দেখা যায় সেগুলো হলো সোলেনাম নিগ্রাম ও পার্থেনাম অ্যাগ্যান্টাটাম। এদের স্বাভাবিক প্রজনন যৌন প্রকার। উদ্ভিদের যদি অযৌন বা যৌন পদ্ধতি প্রজনন ঘটে তাহলে কেবল পার্থেনোজেনেসিস প্রক্রিয়া নতুন উদ্ভিদের জন্ম হলে ওই উদ্ভিদের জন্য এটি প্রক্রিয়াটি অতি গুরুত্বপূর্ণ, কারণ বন্ধ্যত্বের হাত থেকে বা বিলুপ্তির হাত থেকে প্রজাতি রক্ষা পায়। এই প্রক্রিয়ায় কোনো প্রকার প্রকরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। এই প্রক্রিয়ায় উদ্ভিদের সুবিধাজনক মিউট্যান্ট বৈশিষ্ট্য বিকাশ ঘটতে পারে। এই প্রক্রিয়ায় সৃষ্ট হ্যাপ্লয়েড উদ্ভিদ ব্রিডিং গবেষণার কাজে লাগানো যায়। অ্যাপোস্পোরি ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে ডিম্বত্বক, নিউসেলাস ও ডিপ্লয়েড থলি এমব্রিয়াল স্যাক সৃষ্টি হতে পারে। ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলি ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপ্লোস্পোরি বলে। অ্যাপ্লোস্পোরি প্রক্রিয়া সৃষ্ট উদ্ভিদের ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদ সমাগম সম্পন্ন হয়। হায়েরোসিয়াম উদ্ভিদে এরূপ হতে দেখা যায়। অ্যাডভেন্টিভ এমব্রায়োনি ডিম্বকের ডিম্বকতত্ বা নিউসেলাস যে কোনো কোষ হতে ভ্রূণথলির গঠন ছাড়াই অ্যাপোস্পোরি ভ্রূণথলি গঠিত হয়। সৃষ্ট ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেন্টিভ এমব্রায়োনি। অ্যাপোগেমি ডিম্বাণু ছাড়া ভ্রূণথলি অন্য যে কোনো কোষ যেমন সহকারী কোষ, প্রতিপাদ্য ইত্যাদি থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগেমি বলে। এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। অ্যালাম এর রূপ লক্ষ্য করা যায়। পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগেমি এবং অ্যাডভেন্টিভ এমব্রায়োনি এর প্রতিটি প্রক্রিয়ায় নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয়। ডিম্বাণু, ভ্রূণথলি বা ডিম্বকের অন্য কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি এসব প্রক্রিয়াকে সামগ্রিকভাবে বলা হয় অ্যাগ্যামোস্পার্মি। অ্যাগ্যামোস্পার্মি প্রক্রিয়া সৃষ্টির জন্য পরাগায়নের আবশ্যক হতে হলে তাকে বলা হয় সিউডোগ্যামি। শ্বাস তৈরির জন্যই পরাগায়নের প্রয়োজন হয়, ভ্রূণ তৈরির জন্য নয়। পার্থক্যের বিষয় পার্থেনোজেনেসিস ও যৌন প্রজনন। গ্যামিট পুংগ্যামিটের প্রয়োজন হয়, পুং ও স্ত্রী গ্যামিটের প্রয়োজন হয়। নিষেকের প্রয়োজন হয় না, নিষেকের প্রয়োজন হয়।
অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ অপ্রাপ্ত জীব সৃষ্টি হয়। নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট থেকে পরিণত অপ্রাপ্ত জীব সৃষ্টি হয়। অপ্রাপ্তের ফলে কেবল মাতার চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত হয়। অপ্রাপ্তের মধ্যে মাতা পিতার চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত হয়। অযৌন প্রজনন ও যৌন জননের মধ্যে পার্থক্য। অযৌন প্রজনন ও যৌন জনন। গ্যামিট সৃষ্টি হয় না এবং গ্যামিটের প্রয়োজন হয় না। গ্যামিট সৃষ্টি হয় এবং গ্যামিট বিপরীত ধর্ম গ্যামিটের মিলন ঘটে। মায়োসিস কোষ বিভাজন প্রয়োজন হয় না, মায়োসিস কোষ বিভাজন প্রয়োজন হয়। নতুন সৃষ্ট উদ্ভিদে গ্যামিট সৃষ্টি হয় না, নতুন সৃষ্ট উদ্ভিদের বৈশিষ্ট্য সৃষ্টি হয়। নতুন সৃষ্ট কম বিভাজনক্ষম হয়, নতুন সৃষ্ট উদ্ভিদ অভিভাজনক হয়। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, নিম্ন উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে। নিষেক ঘটে না, নিষেক ঘটে। বাংলাদেশে জাতীয় ফুল সাদা শাপলার মুখ্য প্রজনন প্রক্রিয়া অযৌন। শাপলার ভূনির্মস্ত প্রধান মৌলিক কাণ্ড থেকে চারপাশে ছোট ছোট টিউবার শালুক সৃষ্টি হয়। প্রতিটি টিউবার অর্থাৎ শালুক বিচ্ছিন্ন হয় পরবর্তীতে অঙ্কুরায়নের মাধ্যমে একটি স্বতন্ত্র শাপলা উদ্ভিদে হিসেবে প্রতিষ্ঠিত হয়। লাল শাপলা সাধারণত ফল সৃষ্টি হয় না, এদের জনন সম্পূর্ণ অযৌন। জাতীয় ফল কাঁঠালের জনন প্রক্রিয়া যৌন প্রক্রিয়া এবং বীজ সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয়। বীজের অঙ্কুরোদ্গম মৃৎগত। জাতীয় বৃক্ষ আম ও স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া যৌন প্রক্রিয়া, যা বীজ সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয়, তবে পরাগায়নের কারণে প্রক্রিয়া বা কলাম সৃষ্টি বা গ্রাফটিংয়ের মাধ্যমে সম্পন্ন করা যায়। ফলের সক্রিয় স্বাদ বজায় থাকে না, তাই উদ্যান গবেষণাবিদরা কাঙ্ক্ষিত বংশ বৃদ্ধি ঘটানোর জন্য কৃত্রিম অঙ্গ জনন প্রজননের বিশেষ প্রক্রিয়ায় ঘটানো থাকে কলাম বা গ্রাফটিং ঘটায়। বীজের অঙ্কুরোদ্গম মৃৎগত। বিশেষ গুরুত্বপূর্ণ জলজ উদ্ভিদ পদ্ম অযৌন প্রজনন তথা অসীম বৃদ্ধিসম্পন্ন রানার রাইজোম কাণ্ডের মাধ্যমে অতি দ্রুত বিরাট এলাকায় প্রতিষ্ঠিত হয়ে পড়ে। উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়ে স্বতন্ত্র গাছে হতে পারে। উদ্ভিদের কৃত্রিম প্রজনন আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন অফ প্ল্যান্টস। বর্তমানে প্রচলিত ফসল হতে আরও উন্নত বৈশিষ্ট্য নতুন প্রজনন উদ্ভিদ প্রক্রিয়া সাধারণত ব্রিডিং বলা হয়। নির্বাচন সংকরায়ন মিউটেশন পদ্ধতিতে উদ্ভিদের ফসল নতুন জাত উদ্ভাবন করা যায়। দুটি বিসদৃশ নির্বাচিত উদ্ভিদের মধ্যে যে কোনো প্রাকৃতিকভাবে পরাগায়ন ও প্রজনন ঘটানো সম্ভব সেখানে নিয়ন্ত্রিতভাবে পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করে উন্নত জাত বা প্রকরণ সৃষ্টি করাকে উদ্ভিদের কৃত্রিম প্রজনন বলে। এই প্রক্রিয়া সৃষ্ট উদ্ভিদের সংকর উদ্ভিদ বলা হয়। উন্নত নতুন ফসল সৃষ্টির প্রক্রিয়া এগুলো হাইব্রিডাইজেশন তথা সংকরায়ন অন্যতম। প্রক্রিয়াতে প্রাকৃতিকভাবেও কিছু কিছু হাইব্রিডাইজেশন ঘটে থাকে, তবে সাধারণত কৃত্রিম উপায়ে হাইব্রিডাইজেশন ঘটানো হয়। সংকরায়ন হলো উদ্ভিদ সুপ্রজননের এমন একটি পদ্ধতি যেখানে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন দুটি বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে নতুন ভ্যারিয়েন্ট জাত উদ্ভাবন করা হয়। ভিন্নতর জেনেটিক বৈশিষ্ট্যমণ্ডিত দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করানোর প্রক্রিয়াকে মূলত কৃত্রিম হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলে। সাধারণত উন্নত বৈশিষ্ট্যমণ্ডিত নতুন প্রকরণ সৃষ্টির উদ্দেশ্যে এটি করা হয়। উদ্ভিদ হাইব্রিডাইজেশন সংকরের কৌশল। কৃত্রিম হাইব্রিডাইজেশন প্রক্রিয়াটি নিম্নরূপ। প্যারেন্ট নির্বাচন। কাদের মধ্যে হাইব্রিডাইজেশন করতে হবে তা নির্বাচন করাই হলো প্যারেন্ট নির্বাচন। প্যারেন্টে কৃত্রিম স্বপরাগায়ন। প্যারেন্ট স্বপরাগী না হলে এদের কৃত্রিম স্বপরাগায়নের মাধ্যমে হোমোজাইগাস করা হয়। প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন। যে পুষ্পক পুষ্প হিসেবে ব্যবহার করা হবে তা উভয় লিঙ্গ এবং স্বপরাগী অথবা প্রয়োজনে স্বপরাগী হতে পারে, তাহলে ইমাস্কুলেশন করা হয়। পরিপক্ক হওয়ার আগে পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলে তা সরিয়ে ফেলাকে বলা হয় ইমাস্কুলেশন। এতে করে পরাগায়ন ঘটতে পারে না। ব্যাগিং। পলিথিন ব্যাগের সাহায্যে ক্রস ব্যবহারের জন্য নির্বাচিত উদ্ভিদের পুষ্প অংশ ঢেকে দেওয়া হয়। ক্রসিং। ব্যাগিং করা পুষ্প হতে পুংরেণু সংগ্রহ করে ব্যাগিং করা স্ত্রী ইমাস্কুলেট পুষ্প ভ্রমণে ফেলা হয়। লেবেলিং। ইমাস্কুলেশনের তারিখ, ক্রসিংয়ের তারিখ মাতৃ ও পিতৃ উদ্ভিদের সমন্বিত একটি লেবেল স্ত্রী উদ্ভিদে লাগিয়ে দেওয়া হয়। বীজ সংগ্রহ। কৃত্রিম পরাগায়নের ফলে সৃষ্ট ফলটি পাকলে তা থেকে বীজ সংগ্রহ করা হয়। বীজ বপন F1 উদ্ভিদের উদ্ভব। পরবর্তী বছর কৃত্রিম ফসলের ফলে বীজগুলোকে বপন করা F1 বংশধর ও F1 বংশধরের নির্বাচিত প্যারেন্ট হাইব্রিড। পরে F2 থেকে F6 পর্যন্ত বংশধরের সৃষ্টি হয়। উন্নত বৈশিষ্ট্যমণ্ডিত নতুন প্রকরণ সৃষ্টি করা হয়। F1 বংশধরের ব্যবহার ও নতুন প্রকরণ সৃষ্টি। F1 বংশধরের ব্যবহার ও নতুন সৃষ্ট F1 বৃদ্ধি। এভাবে সংকরণ করতে গেলে প্রকৃতপক্ষে 3 থেকে 6 নম্বর ধারা
মিলিতভাবে কৃত্রিম প্রজননের কলা কৌশল বলা হয়। সংকরায়ন পদ্ধতির সতর্কতা। প্যারেন্ট নির্বাচন করার সময় এদের পার্থক্যগুলো স্পষ্ট লক্ষ্য রাখতে হয়। ইমাস্কুলেশন পরাগায়নের সময় হাত, ছুঁচ, চিমটা, তলি ইত্যাদি স্পিরিট দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করতে হয়। লক্ষ্য রাখতে হয় ইমাস্কুলেশনের সময় যেন একটি পুংকেশরও থেকে না যায় এবং গর্ভকেশর যেন ক্ষতি না হয়। ব্যাঙি ঠিকমতো করতে হবে এবং এর মধ্যে বায়ু প্রবেশের জন্য সূক্ষ্ম ছিদ্র থাকতে হবে। সংকর বীজ সংগ্রহ এবং এক্ষেত্রে কলা কৌশল গঠন সঠিকভাবে নিতে হবে। বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা। উদ্ভিদে বিবর্তনে কৃত্রিম প্রজননের বিশেষ ভূমিকা রয়েছে। নিম্নে কৃত্রিম প্রজননের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করা হলো। ভ্যারিয়েশন সৃষ্টি। বিবর্তনের আধুনিক ধারণা মতে মিউটেশন, ক্রোমোজোমীয় মিউটেশন, জেনেটিক রিকম্বিনেশন প্রজাতি বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। ফলে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত গুণসম্পন্ন নতুন প্রজাতি তৈরি হয়, যার মাধ্যমে ভেরিয়েশন সৃষ্টি হয়। প্রতিকূলতা সহিষ্ণুতা জাত তৈরি। কৃত্রিম প্রজননের মাধ্যমে বন্যা, খরা, লবণাক্ততা প্রতিরোধক্ষম জাত তৈরি করা যায়। এ জাত নতুন পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। রোগ প্রতিরোধী জাত তৈরি। শস্যের সর্বোচ্চ ফলন প্রধান সমস্যা হলো রোগ ও কীটে পতঙ্গের আক্রমণ। কৃত্রিম প্রজননের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধী জাত উৎপাদন করা সম্ভব হয়েছে। BRRI উদ্ভাবিত মুক্ত BR10, গাজী BR14 ও মোহিনী BR15 এসব রোগ প্রতিরোধী জাত। গুণগত মান উন্নয়ন। খাদ্যশস্যের ক্ষেত্রে দানার আকার, বর্ণ, গন্ধ, স্বাদ, দীর্ঘ সংরক্ষণের সময় উদ্ভিদের উন্নত বৈচিত্র্য দাবিদার। কৃত্রিম প্রজননের মাধ্যমে এ সকল বৈশিষ্ট্য স্থানান্তর করে উদ্ভিদের গুণগত মান উন্নয়ন করা যায়। আবাদকাল নিক্ষিপ্তকরণ। বন্যার কারণে অনেক নিম্নভূমি আবাদ নষ্ট হয়ে যায়, আবার ঝড়ের প্রকোপে অনেক ফসল নষ্ট হয়। কৃত্রিম সংরক্ষণের মাধ্যমে ফলের আবাদকাল 20 থেকে 30 দিন পর্যন্ত কমানো সম্ভব। এতে বন্যার পূর্বেই ফসল সংগ্রহ করা যাবে। কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব। কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এর মধ্যে সৃষ্টি করা হয়েছে ফসলের অসংখ্য উন্নত ফলনশীল জাত। কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব। কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে সৃষ্টি করা হয়েছে ফসলের অসংখ্য উন্নত ফলনশীল জাত। উন্নত ফলনশীল প্রোগ্রামগুলো অধিকাংশই আবার রোগ বা খরা প্রতিরোধক্ষম। প্রতি বছর পৃথিবীতে উন্নত ফলনশীল উপকরণ কারণে লক্ষ লক্ষ টন ফলন বেড়ে চলেছে। সংক্ষিপ্ত আকারে কৃত্রিম প্রজননের গুরুত্ব নিম্নরূপ: উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদন, প্রতিকূল পরিবেশে বিভাজন জাত উৎপাদন, উচ্চ ফলনশীল হাইব্রিড উদ্ভাবন, দৃষ্টিনন্দন আর্কিড উদ্ভাবন, দৃষ্টিনন্দন গোলাপ উদ্ভাবন, নতুন প্রজাতি উদ্ভাবন, বীজহীন ফলের জাত উদ্ভাবন, অধিক ফলনশীল শাকসবজির জাত উদ্ভাবন এবং প্রাণীর কৃত্রিম প্রজননে বহু উন্নত জাত উদ্ভাবন। নিম্নে কৃত্রিম প্রজননের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। ফলনশীল ধানের জাত সৃষ্টি। 1960-এর দশকে ফিলিপাইন্সে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রে IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট গবেষণাবিজ্ঞান ইরি ধান উদ্ভাবন করেন। কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান ইরি 20, ইরি 8, ইরি 5, ইরি 28, ইরি 29 ইত্যাদি। একর প্রতি এদের ফলন বেড়েছে বহুগুণ। বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান চন্দিনা, বরিশাইল, ইরিশাইল ইত্যাদিতে ফলন অনেক বেশি। বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত 4টি উস্সি জাতের ধান নাম হলো চন্দিনা BR1, মালা BR2, শাহিবালাম BR15 এবং শ্রাবণী BR26। গত 40 বছরে এশিয়া ধানের উৎপাদন কমপক্ষে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অধিক ফলনশীল ইরি বা বারি ধান উদ্ভাবনের আগে পৃথিবীর এই অঞ্চলে, বিশেষ করে আজকের বাংলাদেশ অঞ্চলে কয়েক বছর পরপরই দুর্ভিক্ষ দেখা দিত, অথচ তখন লোকসংখ্যা ছিল আজকের তুলনায় অনেক কম এবং ধান চাষের জমি ছিল অনেক বেশি। এর প্রধান কারণ হলো ধানের ফলন ছিল একর প্রতি খুবই কম ছিল, ফলে কোনো বছর আগাম বন্যা বা খরা দেখা দিলে দুর্ভিক্ষ দেখা দিত। তখনকার সময়ে চাষাকৃত চাষগুলো একর প্রতি সর্বাধিক ফলন ছিল 30 থেকে 35 মণ। বর্তমানে চাষকৃত ফলনশীল উদ্ভিদ জাতের প্রতি একর সর্বাধিক ফলন 70 থেকে 90 মণ। ইরি 8, ইরি 5, বরিশাইল এগুলো উচ্চ ফলনশীল জাতের ধানের জাত। ইন্দোনেশিয়ার পেটা ধান ও তাইওয়ানের ডিজি উজেন ধান মাধ্যমে সংকরায়ন করে উদ্ভাবন হয়েছে ইরি 8, অর্থাৎ ইন্দোনেশিয়ার পেটা ধান ও তাইওয়ানের ডিজি উজেন ধান ইরি 8। এর প্রতি একক ফলন 90 থেকে 100 মণ। ইরি 5 উদ্ভাবন করা হয়েছে ইন্দোনেশিয়ার পেটা ধান ও টংকাই ধানের সংকরণ করে।
ইরি 5 এর ফলন হয়েছে প্রতি একর 70 থেকে 75 মণ। বাংলাদেশে উদ্ভাবিত ইরি 6 উদ্ভাবন করা হয়েছে ইন্দোনেশিয়ার প্যারাধান, ভারতের টিকে M6 ধান এবং তাইওয়ানের তাইচু 1 এর সংকরণ করে। এর প্রতি একক ফলন 70 থেকে 75 মণ। এমনভাবেই BR20 এবং BR2 এর সংকরণের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে বিরি শাইল, BR28 ও BR29 এই জাতীয় ধান। কৃষকের কাছে 12 মৌসুমে ধান চাষের জন্য সবচেয়ে প্রিয় ধান BR28 ও BR29। BR29 এর চাল সরু এবং লম্বা। সম্প্রতিকালে এ জাতের দুটি রোগের প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে এবং সহজে ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে। তাই গত 16/5/2023 তারিখে কৃষি মন্ত্রণালয়ের সভায় এই দুই জাতকে ধীরে ধীরে প্রত্যাহার করে নিতে সুপারিশ করা হচ্ছে। BR28 পরিকল্পিত হিসেবে BR68, 81, 86, 88, 96, 101, 105 ও বঙ্গবন্ধু 100 আবাদ করা যেতে পারে। BR29 বিকল্প হিসেবে BR89, 92, 97, 91 ও 102 ও বঙ্গবন্ধু 100 বিনা 25 লবণাক্ত এলাকায় বিনা 10 চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। উচ্চ ফলনশীল গমের জাত তৈরি। বর্তমানে বিশ্বব্যাপী চাষকৃত গম ও কৃষি প্রজননের ফসল। আগে গমের ফলন হতো খুবই কম। তাছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাশে ফসল নষ্ট হয়ে যেত। ফসলের রক্ষার জন্য তখন লক্ষ লক্ষ ডলার শুধু প্রয়োগ করা হতো। কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভাবিত বর্তমান ফলন অনেক বেশি। আবার রোগ প্রতিরোধ সুবিধা প্রয়োগ করার তেমন প্রয়োজন হয় না। এর ফলে খরচ কম হয় অথচ ফসল বেশি পাওয়া যায়। অনেক আগে যে গম চাষ করা হতো তার ফলন ছিল খুবই কম, তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কম। বিভিন্ন জাতের মাধ্যমে সংকরণের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে উন্নত জাতের গম, যা বর্তমানে বিশ্বব্যাপী চাষ করা হয়। মেক্সিকো সিমিট সহযোগিতায় বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট 16টি উশি গম উদ্ভাবন করা হয়েছে। এ সকল জাতের গমের মধ্যে বলাকা, কাঞ্চন, আনন্দ ও বরকত ও সওগাত বেশ জনপ্রিয় জাত। উচ্চ ফলনশীল গম উৎপাদনের জন্য আমেরিকার বিজ্ঞানী নরম্যান আর্নেস্ট বোরলাং 1970 সালে নোবেল পুরস্কার লাভ করেন। উন্নত জাতের ভুট্টা উৎপাদন। আমেরিকার বিজ্ঞানী জিএইচ শাল 1908 সালে ভুট্টা সংকর উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে ভুট্টার দানা উৎপাদনে দারুণভাবে সফল হন। এরপর ভুট্টা দ্বিসংকরণ পদ্ধতিতে এর উৎপাদন আরও বাড়ানো হয়েছে। উন্নত জাতের ফুল ও আর্কির উৎপাদন। বর্তমান সময়ে চাষকৃত অধিক ফুল সংকরণের মাধ্যমে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। প্রতি বছর বহু আর্কি সৃষ্টি সংকরণের মাধ্যমে কৃত্রিম সংকরণের মাধ্যমে যা উদ্ভাবন করা হয়েছে তা ফুল চাষে বিলোপ ঘটেছে, যেমন গোলাপের হাইব্রিডটি, ফ্লোরিবান্ডা, মেরিগোল্ড, গ্ল্যাডিওলাস, গন্ধরাজ প্রভৃতি এসব জনপ্রিয় হাইব্রিড ফল ও সবজি উৎপাদন। কৃত্রিম হাইব্রিডেশনের মাধ্যমে আম, তরমুজ, আপেল, বরই ইত্যাদি ফল এবং মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ঝিঙ্গা, বাঁধাকপি ইত্যাদি সবজি উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। বীজহীন ফল ও সবজি কৃত্রিম প্রজননের সুফল। রোগ প্রতিরোধী জাত উৎপাদন। বিভিন্ন রোগের সংক্রমণের ফলে প্রচুর পরিমাণে আবাদি ফসলহানি হয়ে থাকে। বুনো প্রজাতির রোগে প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় সংকরণের মাধ্যমে এই বৈশিষ্ট্য আবাদি জাতে কৃত্রিমভাবে স্থানান্তরের মাধ্যমে রোগ প্রতিরোধী জাত উৎপাদন করা সম্ভব। BRI উদ্ভাবিত মুক্ত, BR10, গাজী, মোহিনী ও শাহী বলাম প্রভৃতি ধানের রোগ প্রতিরোধ জাত। প্রতিকূল সহিষ্ণুতা। ফসল ও স্থানভেদে কোনো ফসলে অতিবৃষ্টি, খরা, শীত প্রভৃতি এক বা একাধিক প্রতিকূল পরিবেশের সৃষ্টিতে অনাবশ্যক দেখা দেয়। কৃত্রিম প্রজননের মাধ্যমে এটি করা সম্ভব। অধিক অভিযোজন ক্ষমতা। কৃত্রিম প্রজননের মাধ্যমে সৃষ্ট করা হয় উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বেশি থাকায় এর বিচিত্র আবহাওয়া ও জলবায়ুতে জন্মাতে সক্ষম। বীজ ঝরে পড়ার স্বভাবের পরিবর্তন। ফসল সংগ্রহের আগে মাঠ পর্যায়ে যে কোনো শস্যের ফল থেকে বীজ ঝরে যেতে থাকে, তবে এ ফলন বেশি ক্ষতিগ্রস্ত করে। এটা মুগ জাতীয় উদ্ভিদে দেখা যায়। এই বৈশিষ্ট্য পরিবর্তন করা একান্ত দরকার। একই সময় পরিপক্কতা। একই শস্য ক্ষেত থেকে অধিকবার ফসল সংগ্রহের জন্য বেশি পরিশ্রম ও অর্থের দরকার। একই সময় পরিপক্ক হয়ে এইরূপ ফসল উৎপাদন করা দরকার। এটি কৃত্রিম প্রজননের মাধ্যমে সম্ভব। উদ্ভিদে বিবর্তন। কৃত্রিম প্রজননের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি করা হয়েছে। বর্তমানে আধুনিক ধারণা অনুযায়ী গ্রিন মিউট্যান্ট ও ক্রোমোজোমি মিউটেশন ও জেনেটিক মেশিন নির্বাচন হলো প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অধিক ফলনশীল হাইব্রিড জাত ভবনে ডক্টর ইয়োয়ান লংপিং এখন বহু কৃষক অধিকাংশ ফলনশীল হাইব্রিড বীজ চাষ করেন। অধিক ফলনশীল হাইব্রিড ধান উদ্ভাবন করেন ডক্টর ইউয়াং
লংপিং।